কয়েকদিন পর টি-20 বিশ্বকাপ শুরু হচ্ছে, কিন্তু আমরা আজকের আলোচনাটা শুরু করতে চাই 2017 চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে। প্রত্যেকটা যখন আসলে আইসিসি টুর্নামেন্ট হয়, সেই টুর্নামেন্টের জন্য বড় সংখ্যক একটা ধারাভাষ্য প্যানেল থাকে, যারা কিনা পুরো টুর্নামেন্ট জুড়ে ধারাভাষ্য দিয়ে থাকেন। ক্রিকেটের যে বিশ্লেষণ খুঁটিনাটিগুলো ব্যাপারগুলো মানুষকে আসলে জানানোর চেষ্টা করেন। সেবারও বেশ বড় বড় নাম ছিলেন, রিকি পন্টিং, নাসির হুসেইন, মাইকেল আথারটন, কুমার সাঙ্গাকারা, শন পলক, বাংলাদেশের বাংলাদেশের আথার আলী খান, এইরকম বেশ কিছু নাম ছিলেন। রমিজ রাজার নামও ছিল। সেই প্রত্যেকটা টুর্নামেন্টে আসলে আগে আসলে কি হয় যে সবাই নিজেদের একটা প্রেডিকশন দেয় যে কোন চারটা দল ফাইনালে খেলবে, কোন দুটো দল ফাইনালে খেলবে, কিংবা কোন চারটা দল সেমিফাইনালে খেলবে, এরকম প্রেডিকশন আসলে সববারই দিয়ে থাকে। সেইবার আসলে যারা প্রেডিকশন দিয়েছিলেন সেখানে প্রায় 15 থেকে 20 জনের একটা প্যানেল ছিল। সেই প্যানেলের একমাত্র ব্যক্তি হিসেবে সেবার প্রেডিকশন দিয়েছিলেন রমিজ রাজা যে ভারত এবং পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলবে। আর বাকি যারা ছিলেন তাদের আসলে বেশিরভাগেরই পছন্দ ছিল যে ইংল্যান্ড ফাইনাল খেলবে, তার সঙ্গে যে কোনো একটা দল আসলে ফাইনাল খেলতে পারে। এই গল্পটা কেন বলছি, সেই 7 বছর আগের কেন গল্পটা বলছি, সেটা বলার একটা যথেষ্ট কারণ আছে। যে এইবার স্টার স্পোর্টস তারা আইসিসি টুর্নামেন্টটা দেখাবে, টি-20 বিশ্বকাপটা দেখাবে, তাদেরই একটা প্যানেল আছে, ক্রিকেট বিশেষজ্ঞ প্যানেল। সেই প্যানেলে 10 জন আছেন। সেই 10 জনের মাঝে মাত্র 3 জন পাকিস্তানকে সেমিফাইনালে দেখছেন। তারা হচ্ছেন ক্রিস মরিস, শ্রীশান্ত এবং মোহাম্মদ কাইফ। এই 3 জন বাদে বাকি যারা আছেন, ব্রায়ান লারা, সুনীল গাভাস্কার, টম মুডি, পল কলিংউড, এই যে সাবেক তারকা ক্রিকেটাররা, তাদের কারো আসলে সেরা 4-এর পছন্দে পাকিস্তান নেই। এখন এই জিনিসটা দেখার পর আমার আসলে মনে হয়েছে যে এই যে বিশেষজ্ঞরা আছেন, ক্রিকেট বিশেষজ্ঞরা কিংবা যারা সাবেক কিংবদন্তি ক্রিকেটার, তারা কেন আসলে পাকিস্তানকে এই টুর্নামেন্টে সেরা 4-এ দেখছেন না, কেন বা রাখছেন না, এটা একটা নিয়ে আসলে আলোচনা করা যেতে পারে। সেটা নিয়ে আসলে আলোচনা করব। আমার কাছে বেশ কয়েকটা পয়েন্ট আছে, যে পয়েন্টগুলোর কারণে মনে হতে পারে যে এই পয়েন্টগুলোর বা এই দুর্বলতার কারণে পাকিস্তানকে হয়তো আসলে এই সাবেক ক্রিকেটাররা কেউ আসলে বিবেচনা করছে না। তার প্রথম যে পয়েন্টটা, সেটা হচ্ছে তাদের ওপেনিং জুটি। আপনি যদি লাস্ট কয়েক বছরে দেখেন, বাবর আজম এবং রিজওয়ান মিলে কিন্তু দারুণ একটা ওপেনিং জুটি গড়েছিল। যদিও তাদের স্ট্রাইক রেট নিয়ে আসলে অনেক বেশি সমালোচনা হয়েছে, অনেক কথা হয়েছে, কিন্তু তাদের যে পারফরমেন্স সেটা কিন্তু আসলে ধারাবাহিকভাবে ছিল। এখন পর্যন্ত তারা আসলে খুব সম্ভবত 50+ মানে 51 ম্যাচ তারা ওপেনিং করেছেন একসঙ্গে টি-20-তে, যেখানে 2400-র বেশি রান করেছেন তারা দুজন, যেখানে তাদের অ্যাভারেজটাও কিন্তু আসলে 50+। এখন পর্যন্ত টি-20-তে 50+ অ্যাভারেজ আছে। অন্তত ধরুন 500 রান করেছেন বা 300-400 রান করেছেন এরকম জুটির, যেখানে তারা হচ্ছে 6 নম্বর জুটি যাদের কিনা 50+ অ্যাভারেজ রয়েছে। কিন্তু এই যে এই বিশ্বকাপটা শুরু হচ্ছে, কিন্তু এই বিশ্বকাপের আগে তাদের ওপেনিংয়ে কিন্তু আসলে অনেক রদবদল এসেছে। লাস্ট কয়েক মাস ধরে কিন্তু আমরা দেখছি যে কখনো বাবর আজমের সঙ্গে সাইম আইয়ুব ওপেন করছেন, কখনো বা রিজওয়ানের সঙ্গে সাইম আইয়ুব ওপেন করছেন। এই যে সাইম আইয়ুব, তিনি পাকিস্তান সুপার লিগে দারুণ ব্যাটিং করেছেন। তার যে মানে আক্রমণাত্মক ব্যাটিং করার সক্ষমতা, সেটা কিন্তু সবার নজর কাড়ে, এবং শেষ পর্যন্ত যে কারণে কিন্তু তাকে জাতীয় দলে খেলানো হয়, টেস্টে খেলানো হয়েছে, টি-20-তে খেলানো হয়েছে। কিন্তু তিনি যখন জাতীয় দলের সুযোগ পেলেন, তিনি যখন আসলে এই ওপেনিং করা শুরু করলেন, তারপর থেকে কিন্তু তিনি ভালো পারফর্ম করতে পারছেন না। এখন পর্যন্ত তিনি পাকিস্তানের হয়ে 21টার মতো টি-20 খেলেছেন, যেখানে কিনা তিনি মাত্র 3টা ম্যাচে 40+ ইনিংস খেলেছেন। একটা ম্যাচে হয়তো তিনি 30+ ইনিংস খেলেছেন, আর 4-5টা ইনিংস হয়তো তিনি 20+ ইনিংস খেলেছেন। তার মানে হচ্ছে তিনি কিন্তু কনসিস্টেন্টলি পারফর্ম করতে পারছেন না। এবং তার যে অ্যাভারেজ, তার অ্যাভারেজ হচ্ছে খুব সম্ভবত 14 বা 15, এবং তার স্ট্রাইক রেটটা আসলে 127-এর ঘরে। তো তাকে আসলে যে কারণে জাতীয় দলে নেওয়া হয়েছিল, PSL এর যে পারফরমেন্সটা, সেই পারফরমেন্সটা দেখেই নেওয়া হয়েছিল, কিন্তু সেটা কিন্তু তুমি জাতীয় দলে করতে পারছে না। সেটা কিন্তু একটা বড় শঙ্কার জায়গা। আমরা যদি লাস্ট কয়েক ম্যাচ দেখি, আয়ারল্যান্ডের সঙ্গে, নিউজিল্যান্ডের সঙ্গে, কিংবা ধরুন এখন এই যে ইংল্যান্ডের সঙ্গে একটা ম্যাচ খেলা হচ্ছে, একটা ম্যাচেও কিন্তু তারা আসলে একটা ম্যাচ বাদে খুব সম্ভবত একটা ম্যাচে তারা ভালো করেছিল, বাকি সবগুলো ম্যাচে কিন্তু রিজওয়ান এবং এই যে সাইম আইয়ুবের জুটি, সেটা কিন্তু আসলে ক্লিক করছে না, যেটার কারণে কিন্তু বড়রা দুশ্চিন্তায় পড়ে যাচ্ছে পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট। এইটা যদি ক্লিক না করে টি-20 বিশ্বকাপে, সেটা কিন্তু তাদের জন্য একটা বড় দুশ্চিন্তার কারণ হতে পারে, বড় একটা সমস্যা হতে পারে। দ্বিতীয় যে কারণটা হচ্ছে, সেটা হচ্ছে যে আমার কাছে মনে হয় যে রিজওয়ান এবং বাবর আজমের স্ট্রাইক রেট নিয়ে আসলে অনেক বেশি আলোচনা
হচ্ছে তারা হয়তো একটু স্লো খেলেন, কোনো ম্যাচে তো অনেক ভালো খেলছেন, আবার অনেকগুলো ম্যাচে হয়তো তারা যেমন বাবর আজম 40 বলে 60 রান করছেন। আপনি টি-20 ক্রিকেটে যখন আসলে খেলবেন তখন আসলে এই ধরনের ইনিংসের আসলে গুরুত্বটা আসলে দিনকে দিন কমে যাচ্ছে, কারণ লাস্ট কয়েক বছর ধরে কিন্তু টি-20-র অগ্রগতিটা অনেক বেশি, কারণ এখন দেখবেন দ্রুত রান হচ্ছে, খুব বেশি রান হচ্ছে, অনায়াসে 180, 200 কিংবা 190 রান হচ্ছে। এরকম যখন রান হবে তখন আপনি এই যে 40 বলে চাইলেই 60 রান ইনিংস খেলতে পারবেন না, তখন আপনাকে 40 বলে মিনিমাম 70, 75 কিংবা 80 রানের ইনিংস খেলতে হবে। আপনি যদি দলকে জেতাতে চান আপনাকে স্ট্রাইক রেটে থাকতে হবে 180 কিংবা 200 ঘরে। সেইটা কিন্তু বাবর আজম খুব বেশি যে ম্যাচে যে করতে পারছেন সেটা কিন্তু বলা যাবে না। রিজওয়ান কিছু ম্যাচে করতে পারছেন, কিন্তু তারা দুজন যদি এই বিশ্বকাপেও এই যে 100-150 স্ট্রাইক রেট কিংবা যদি উইকেটগুলো যদি 180-90 হয় সেই সময় যদি 150 স্ট্রাইক রেট কিংবা 170 স্ট্রাইক রেট ব্যাটিং করতে না পারেন, এইটা কিন্তু পাকিস্তানকে অনেকটা পিছিয়ে দিবে। যদি পাকিস্তান সেমিফাইনালে যেতে না পারে সেটা কিন্তু একটা বড় কারণ হতে পারে। কারণ হচ্ছে দেখুন, আপনি যখন সেকেন্ড রাউন্ডে যাবেন, পাকিস্তান তো আমরা গতকাল আলোচনা করছিলাম যে পাকিস্তান অনায়াসে সুপার 8-এ যাবে। সুপার 8-এ যখন তারা যাবে তখন কিন্তু তাদের প্রতিপক্ষগুলো অনেক শক্তিশালী, গ্রুপ পর্বের তুলনায় কিন্তু সুপার 8-এ খেলাগুলো অনেক কঠিন। তখন কিন্তু আপনি আসলে ভুল করার সুযোগ নেই, যে কোনো আপনি ছোট একটা ভুল থেকে কিন্তু আপনি টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে পারেন, এটা একটা বড় সমস্যা হতে পারে। আরও একটা যে 3 নম্বর যে সমস্যাটা হতে পারে সেটা হচ্ছে তাদের মিডল অর্ডারের একটা বড় ঝামেলা আছে। দেখুন ফখরুজ্জামানরা আপনারা সবাই হয়তো ওপেনার হিসেবে চেনেন, ওপেনার হিসেবে জানেন, তিনি অনেকদিন পাকিস্তানের ওপেন করেছেন, কিন্তু এখন কিন্তু তিনি 4 নম্বরে ব্যাটিং করছেন। এই পুরো টুর্নামেন্ট কিংবা টি-20 বিশ্বকাপ তিনি কিন্তু 4 নম্বরে ব্যাটিং করবেন, তাকে আসলে ওই জায়গাটাতে ফিক্সড করে দেওয়া হয়েছে। একটা বড় কারণ হতে পারে যে ওপেনিং আসলে 3 জন ব্যাটসম্যান আছেন যারা কিনা ওপেনিং করতে পারেন, ওইখানে আসলে স্লটটা পাচ্ছেন না, এটা একটা কারণ হতে পারে। আর সেকেন্ড যে কারণটা হতে পারে সেটা হচ্ছে যে তিনি স্পিনটা ভালো খেলেন অন্য যারা আছেন তাদের তুলনায়। স্পিনটা যে ভালো খেলেন কীরকম হচ্ছে যে তিনি স্পিনারদের বিপক্ষে দ্রুত রান তুলতে পারেন। বাবর আজম স্পিন ভালো খেলেন, রিজওয়ান ভালো খেলেন, কিন্তু তারা আসলে ফখরুজ্জামানের মতো তারা আসলে এত দ্রুত রান তুলতে পারেন না। এইটা একটা বড় কারণ, এটা তাদেরকে অ্যাডভান্টেজ দিবে। কিন্তু বড় সমস্যা যেটা হচ্ছে, ফখরুজ্জামান যদি ভালো করেন তার সাথে যারা আছেন, আপনি আজম খানের কথা বলতে পারেন, কিংবা আরও যারা যদি ব্যাটিং করবে তাদের কথা বলতে পারেন, উসমান খানের কথা বলতে পারেন, তারা যদি কনসিস্টেন্টলি পারফর্ম করতে না পারেন, এই যে ফখরুজ্জামানকে যদি তারা যদি কি বলে সহায়তা করতে না পারেন, হেল্প করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু একটা বড় একটা বাধা সৃষ্টি হবে। আমরা যদি লাস্ট কয়েকটা ম্যাচ দেখি, আজম খান আয়ারল্যান্ডের সঙ্গে একটা ম্যাচে খুব ভালো করেছেন, 10 বল হয়তো 27 বা 28 বা 30 রানের একটা ইনিংস খেলেছিলেন, কিন্তু বাকি ম্যাচগুলোতে কিন্তু তিনি এখন পর্যন্ত জ্বলে উঠতে পারেননি। এর আগে যখন নিউজিল্যান্ড সিরিজে খেলেছে তারা, তখন উসমান খান ব্যাটিং করেছিলেন এই 4 বা 5 নাম্বার একটা জায়গাতে, তখন কিন্তু সেখানে তিনি ভালো করতে পারেননি। এই যে তারা যদি পারফর্ম করতে না পারেন, টপ অর্ডার যদি ফেল করে, তখন যদি এই যে মিডল অর্ডার যারা আছেন তারা যদি দায়িত্ব নিতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু পাকিস্তান বড় একটা সমস্যার মুখে পড়বে আর বড় একটা কলাপস করবে। এটা একটা কারণ হতে পারে। আরেকটা কারণ যেটা হতে পারে 4 নম্বরে, আমার কাছে মনে হয় যে শাদাব খান ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার, লাস্ট কয়েক বছরে তার পারফরমেন্স নিশ্চিতভাবে সেটাই বলছে। এইবারের যে পিএসএলটা হয়েছে সেখানেও তিনি ভালো করেছেন, টুর্নামেন্টের খুব সম্ভবত সেরা ক্রিকেটার হয়েছেন অলরাউন্ডার হিসেবে, যেহেতু তার দল চ্যাম্পিয়ন হয়েছে। তিনি 300-র বেশি রান করেছিলেন, উইকেট পেয়েছিলেন 10টা বা 15টার মতো। তার যে পারফরমেন্সটা পিএসএলে ছিল সেই পারফরমেন্সটা কিন্তু জাতীয় দলে নেই। পিএসএলের সেই দিকে সে ভালো করছিলেন না, বেশ কয়েকটা ম্যাচে 50+ রান দিয়েছিলেন 4 ওভারে। এই যে ইংল্যান্ড সিরিজ বলুন কিংবা আয়ারল্যান্ড সিরিজের কথা বলুন না কেন, আয়ারল্যান্ডের বিপক্ষে একটা ম্যাচে তিনি সুযোগ পেয়েছিলেন যেখানে মানে খুব সম্ভবত 54 রান দিয়েছিলেন 4 ওভারে, এবং হচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে যে ম্যাচটা খেলেছেন সেখানেও তিনি 4 ওভারে 50+ রান দিয়েছেন। এই যে 50-এর বেশি রান দিচ্ছেন, আপনার দলের যখন মেইন অস্ত্র আপনার একটা লেগ স্পিনার যখন প্রতি ম্যাচে আসলে 50 রান দিবে, তখন আসলে আপনার জন্য খুবই কঠিন। এবং সেই সঙ্গে তিনি কিন্তু ব্যাট হাতেও রান করতে পারছেন না। তিনি লাস্ট যে ম্যাচটা ভালো খেলেছিলেন 42 বা 40+ একটা ইনিংস খেলেছিলেন, সেটা হচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে 24 বা 25 বলে। তারপরে যে ম্যাচগুলো খেলেছেন 4টা-5টা ম্যাচ খেলেছেন, একটা ম্যাচও তিনি রান পাননি, যেভাবে তিনি পিএসএলে রান পাচ্ছিলেন। এখন এই যে শাদাব খান যদি নিজের সেরা ছন্দে ফিরতে না পারেন, এইখানে কিন্তু একটা বড় সমস্যা হবে। কারণ শাদাব খান এমন একজন ক্রিকেটার, আপনাকে দুজন 20 বা 25 রান দিয়ে 2-3টে উইকেট এনে দিবেন, ব্যাটিংয়ে যখন নামবেন তখন আপনি চাইলেই তার কাছ থেকে 15 বলে 30 বা 35 রানের একটা ইনিংস অবশ্যই দেখতে পারবেন। কিন্তু এরকম একজন ক্রিকেটার যখন আপনি অফ ফর্মে থাকবে, তখন কিন্তু একটা বড় কনসার্ন অবশ্যই আপনাকে, মানে কনসার্নের ব্যাপার তো অবশ্যই হবে। তো এটা আসলে পাকিস্তানকে একটা ব্যাকফায়ার করতে পারে যদি শাদাব খান, এই যে বিশ্বকাপ শুরু হচ্ছে
হচ্ছে কয়েকদিন পরে বিশ্বকাপে যদি নিজের সেরা ছন্দ ফিরে না পান, তিনি যদি নিজের জায়গাতে পারফর্ম করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি যে আবরার আহমেদ কিংবা আরও যারা আছে তাদেরকে খেলাতে হবে। তারা কিন্তু আসলে এই যে শাদাব খানের মতো ব্যাটিংটা করতে পারে না, তখন আপনার এই একটা থেকে বড় ল্যাকিংস থাকবে। কারণ আপনি অনেকদিন আসতে পারে যে টপ অর্ডার ফেল করেছে, মিডল অর্ডার ভালো করতে পারছে না, তখন ইমাদ ওয়াসিমের সঙ্গে শাদাব খানের জুটিটা জমে যেতে পারে। যদি এইটা না হয় সেক্ষেত্রে কিন্তু বড় একটা সমস্যা তো অবশ্যই হবে। এরপরে যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলোর মাঝে একটা সমস্যা আমার কাছে মনে হচ্ছে যেটা হচ্ছে যে মোহাম্মদ আমিরকে আসলে যে প্রত্যাশা নিয়ে আসলে জাতীয় দলে ফেরানো হয়েছিল, তিনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যেভাবে বোলিং করেন, বিপিএল, আইএল টি20 কিংবা সিপিএল অন্যান্য যে টুর্নামেন্টে তিনি যে ধরনের বোলিং করেন, পিএসএলও যে ধরনের বোলিংটা এই সিজনে তিনি করেছেন, সেটা কিন্তু তিনি জাতীয় দলে আসার পরে একটা বা দুটো ম্যাচ ছাড়া কিন্তু সেভাবে পারফর্ম করতে পারেননি। তার সবচেয়ে বড় যে সমস্যাটা হচ্ছে, তিনি আসলে উইকেট এনে দিতে পারছেন না। সেই সঙ্গে ডেথ ওভারও কিন্তু তিনি আসলে খুব যে একদম আসলে রান আটকে দেওয়ার মতো বোলিং করছেন, সেটা কিন্তু দেখা যাচ্ছে না। এই যে বয়সের যেটা ছাপ আছে, বয়সের যেটা ভার আছে, সেটা কিন্তু তার মাঝে দেখা যাচ্ছে। এবং এখন যেটা হচ্ছে যে মোহাম্মদ আমির যদি এই পারফর্মটা করতে না পারেন, তাকে যে উইকেট টেকিং বোলার হিসেবে, ডেথ ওভার বোলার হিসেবে এতদিন পর জাতীয় দলে ফেরানো হয়েছে, একজন তরুণ ক্রিকেটার যারা লাস্ট কয়েক বছর খেলে আসছিলেন তাদের জায়গায় তাকে খেলানো হচ্ছে, তিনি যদি এই জায়গায় আসলে তার প্রপার কাজটা করতে না পারেন, তিনি যদি প্রত্যাশা মেটাতে না পারেন, তিনি তো অবশ্যই সমালোচিত হবেনই। সেটা সমালোচনার বাইরে গিয়েও আসলে পাকিস্তানের সবচেয়ে বড় ক্ষতিটা হবে। কারণ বিশ্বকাপে আপনি যখন খেলতে নামেন, তখন প্রথম গ্রুপ পর্বে হয়তো আপনি শুধু ভারতের সাথে বড় ম্যাচ মোকাবেলা করতে হবে, তারপরে কিন্তু আপনাকে বাকি 3টা দলের সাথে আপনাকে বড় ম্যাচ খেলতে হবে। এটা সেখানে হতে পারে ইংল্যান্ড, সাউথ আফ্রিকা কিংবা ওয়েস্ট ইন্ডিজ। আপনি সুপার 8-এ যখন যাবেন, এই দলগুলোর বিপক্ষে আপনাকে খেলতে হবে। এইসব ম্যাচে যদি আপনি পারফর্ম করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আসলে দিন শেষে আসলে পাকিস্তানের ক্ষতিটা হবে। এই 4-5টা কারণ আমার কাছে মনে হয় যে এখন যারা আছেন এই যে স্টার স্পোর্টসের যে 10 জনের মাঝে যে 7 জন তারা রাখেননি সেমিফাইনালে, সেটা একটা বড় কারণ হতে পারে। দর্শক, আপনারা জানাতে পারেন কমেন্ট বক্সে যে আপনাদের কাছে কি মনে হয় যে পাকিস্তানকে আসলে কেন আসলে সেমিফাইনালে রাখা হচ্ছে না। বেশিরভাগ সাবেক ক্রিকেটার আসলে পাকিস্তানকে সেরা 4-এ দেখছে না। কিন্তু আমার কাছে মনে হয় যে ওই যে প্রথমে শুরুতে একটা গল্প বলছিলাম যে শুধু রমেশ রাজা পাকিস্তানকে এবং ভারতকে ফাইনালে দেখেছিলেন, বাকি যে 15 থেকে 20 জন একটা প্যানেল ছিল, তারা কিন্তু কেউ আসলে এই দুই দলকে ভারত তখন আসলে ফাইনালে দেখেনি চ্যাম্পিয়ন্স ট্রফির। সেটা কিন্তু এবার রিপিট হওয়ার চান্স আছে, রিপিট হতেই পারে। কারণ আপনি আসলে পাকিস্তানকে নিয়ে আপনি কখনোই আসলে বাজি ধরে আসলে কিছুই করতে পারবেন না। আপনাদের হয়তো মনে থাকার কথা, সেই চ্যাম্পিয়ন্স ট্রফির সময় নাসির হোসেন একটা কথা বলেছিলেন যে পাকিস্তান ক্রিকেট অ্যাট ইটস বেস্ট 1 মিনিট আপ নেক্সট মিনিট 1 মিনিট ডাউন নেক্সট মিনিট আপ। পাকিস্তান ক্রিকেটটা কিন্তু আসলে এরকম। এই জন্যই কিন্তু পাকিস্তানকে সবসময় আসলে আনপ্রেডিক্টেবল টিম হিসেবে বিবেচনা করা হয়। তারা আসলে কখন কি করতে পারে এটা বলা কঠিন। কারণ এমন একটা সময় দেখবেন যে তারা হয়তো টুর্নামেন্ট থেকে ছিটকে যাচ্ছে, কিন্তু তারপর দেখবেন হুট করে তারা আসলে ভালো খেলছে। আপনারা যদি গত বিশ্বকাপের কথা মনে থাকার কথা, 2022 বিশ্বকাপে তারা আসলে এমন একটা পর্যায়ে ছিল যে গ্রুপ পর্বে দেখে হয়তো তারা ছিটকে যাচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত তারা আসলে ইংল্যান্ডের বিপক্ষে ফাইনাল খেলেছিল, যদিও তারা আসলে ফাইনালটা হেরেছিল। পাকিস্তান ক্রিকেট আসলে এমনই, পাকিস্তানকে নিয়ে ওই যেটা বলছিলাম যে বাজি ধরাটা আসলে কঠিন। তারপরও আসলে আপনারা পাকিস্তানে কোথায় দেখেন, পাকিস্তান আসলে সেমিফাইনাল খেলতে পারবে কিনা, ফাইনাল খেলতে পারবে কিনা, পাকিস্তান আসলে কত দূর যাবে, সেটা কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আপাতত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ক্রিক ফ্রেন্ডের সাথেই থাকবেন।